দর্শক, গতকালকেই একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে পাকিস্তানের একটি পত্রিকা সেখানে একটা নিবন্ধ ছাপা হয়েছে। সেই নিবন্ধে বলা হয়েছে যে পূর্ব পাকিস্তান তারা ফিরিয়ে আনতে চায়, অর্থাৎ বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানের রূপে ফিরবে, পাকিস্তান আবার এক হবে, এরকম তত্ত্ব তারা সামনে আনার চেষ্টা করেছে। এবং সেখানেই গোলাম আজম পুত্র আমান আজমিকে সেনাবাহিনী প্রধান করার আহ্বান জানানো হয়েছে। সেই নিবন্ধ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই চাঞ্চল্যের সৃষ্টি নতুন করেই কি হয়েছে? এর আগে পাকিস্তানি এক মন্ত্রীর মন্তব্য আমরা করতে শুনেছি যে আমরা ৭১-এ হারিয়ে যাওয়া পুরনো ভাই ফিরে পেয়েছি, এরকম মন্তব্য করেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সরকারের নানামাত্রিক সম্পর্কের কথা বহুবার আলোচিত হয়েছে। এবার নতুন আরেকটা খবর আসছে, সেটা হচ্ছে যে একই সাথে প্রায় সমসাময়িক সময়ে পাকিস্তানের ৩ জন মন্ত্রী বাংলাদেশ সফরে আসছে। বাংলাদেশের সঙ্গে কি এমন হঠাৎ বন্ধুত্ব তৈরি হলো ৭১-এর এই হায়েনাদের যে ৩ জন মন্ত্রী বাংলাদেশ সফরে আসছে? নিশ্চয়ই কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার রয়েছে। বাংলাদেশ কি পাকিস্তানের সঙ্গে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট চুক্তির দিকে চলে যাচ্ছে? কি করছে, কি করতে চায় এই সরকার? একটু বুঝে ওঠার চেষ্টা করব এই খবরটা নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাকিস্তানের ৩ জন মন্ত্রী সমসাময়িক সময়ে একই সময়ে প্রায় বাংলাদেশ সফর করছেন এবং ৩ জন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার মধ্যে আবার একজন উপপ্রধানমন্ত্রী। সেই খবরটা নিশ্চিত করছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। বলা হচ্ছে ঢাকায় আসছেন পাকিস্তানের ৩ মন্ত্রী, সম্পর্কের পুনরুজ্জীবন নাকি নতুন যাত্রা শুরু? এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে। অর্থাৎ এই শিরোনামের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে, যদিও গণমাধ্যমে এই অনেক কিছু লুকিয়ে যেগুলো আছে সেগুলো বাঁকা চোখে দেখার চেষ্টা করেনি, কারণ বাংলাদেশের গণমাধ্যমটা এখন প্রচণ্ড স্বাধীন। সেই স্বাধীনতা প্রয়োগ করলে তাদের দিকে যে মব ছুটে যেতে পারে সেটা তারা জানে, খুব ভালোভাবে জানে। সেই কারণে সেলফ সেন্সরশিপের ব্যাপারে তারা খুবই সাবধান। কি বলছে সারা বাংলা? তারা বলছে যে আগামী ২১ আগস্ট ৪ দিনের সফরে ঢাকায় আসবেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। এর ২ দিন পর ২৩ আগস্ট ২ দিনের সফরে আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। ২ মন্ত্রণালয় একসাথে চালাচ্ছেন তিনি, ইসহাক দার। সেপ্টেম্বরে, অর্থাৎ পরের মাসেই সেপ্টেম্বরে আসতে পারেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব, এরকম নিশ্চয়তাও মোটামুটি মিলেছে। মাত্র কিছুদিনের ব্যবধানে ঢাকায় পাকিস্তানের ৩ মন্ত্রীর সফর ঘিরে নানা রকমের বিশ্লেষণ শুরু হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন প্রেক্ষাপট ও দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের ৩ মন্ত্রীর সফর নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান আগামী ২১ থেকে ২৪ আগস্ট ঢাকা সফর করবেন। তার সফরে বাণিজ্য, হালাল ফুড প্রসেসিং, কানেক্টিভিটি, শিক্ষা, সংস্কৃতি সহ বেশ কয়েকটি চুক্তি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি কৃষি, প্রতিরক্ষা, খাদ্য, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচিত হবে। খুবই গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার দেখেন যে প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সঙ্গে আলাপ হবে। যে পাকিস্তান আমাদের জাত শত্রু, তাদের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক আলাপ হবে, প্রতিরক্ষা বিষয়ক চুক্তির ব্যাপারে সরকার আলোচনা এগিয়ে নেবে। আরেকটা কি, সংস্কৃতি নিয়ে চুক্তি হবে, সংস্কৃতি বিষয়ক চুক্তি হবে। ভাই, পাকিস্তানের সংস্কৃতি আমাদের দেশে কি দরকার? পাকিস্তানের সংস্কৃতি আমার দেশে কেন আমি আনবো? পাকিস্তানের সংস্কৃতি কেন আমার দেশে আমি প্রচার করব? পাকিস্তানের সংস্কৃতিকে লাথি মেরে গুড়িয়ে দিয়ে, লাথি মেরে সরিয়ে দিয়েই তো আমরা মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি। আবার কেন পাকিস্তানের সংস্কৃতি আমার দেশে আসবে, আনার ব্যবস্থা করা হবে? যেটা আমরা গত ৫ আগস্টের পরে বহুভাবে দেখেছি। পাকিস্তানের বহু শিল্পী বাংলাদেশে এসে একের পর এক কনসার্ট করেছে। পাকিস্তানের শিল্পীকে নিয়ে এসে ফ্রি জুলাই কনসার্টের নাম করিয়ে একটা শো করিয়ে আবার বিপিএলে গান গাইয়ে তাকে ৩.৫ কোটি টাকা দেওয়া হয়েছে ১ ঘন্টার একটা পারফরমেন্সের কারণে। অনেকে বলেন যে 2টা শো করেও
এই শিল্পী কখনো 3.5 কোটি টাকা ইনকাম করেননি তার ইতিহাসে। এই কাজগুলো তো হয়েছে এবং সরকারি টাকা গচ্ছা দেওয়া হয়েছে। সরকারি টাকা গচ্ছা দিয়ে পাকিস্তানের শিল্পীদের পুনর্বাসন কেন্দ্র আমরা কেন খুলব? আবার প্রাসঙ্গিকভাবে এই সমালোচনাও রয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারতীয় শিল্পীদের আধিপত্য আমরা দেখেছি, সেই আধিপত্যের বিপরীতে বাংলাদেশি শিল্পীরা ভারতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি, সেই সমালোচনাও ছিল। এই সমালোচনা, ভারতকে কেন্দ্রিক সমালোচনা যতটা না বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, তার চাইতে পাকিস্তান কেন্দ্রিক আলোচনাটা বাংলাদেশের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার এখানে জড়িত। যে পাকিস্তানকে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে 30 লক্ষ প্রাণ হারিয়েছি আমরা, সেই পাকিস্তানের সঙ্গে আমি বাণিজ্য সম্পর্ক করব, বাণিজ্য চুক্তি করব, সাংস্কৃতিক সম্পর্ক করব, প্রতিরক্ষা সম্পর্ক করব, এগুলো কোন দিকে যাচ্ছি আমরা, এই প্রশ্নটা কিন্তু আসবেই। তা সেখানে বলা হচ্ছে এছাড়া আলোচনায় সার্ক সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু গুরুত্ব পাবে। সার্ক কিভাবে আবার আলোচনায় আসবে? সার্ক তো অলরেডি মৃত প্রায়। সার্ককে পুনরুজ্জীবিত করতে হলে ভারতকে বাদ দিয়ে পুনরুজ্জীবিত করতে হবে। তো সেই চেষ্টায় কি করবে পাকিস্তান সরকার এবং বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট? সেই চেষ্টার দিকে কি এগোবে তারা? সেটা একটা বড় প্রশ্ন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো দাবি করছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের 2 দিনের সফর শুরু হবে 23 আগস্ট। তার এই সফর অবশ্য আগেই ঠিক হয়েছিল, গত এপ্রিলে তার সফরের কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে তখন সফরটা স্থগিত হয়েছিল। হ্যাঁ, ভারত পাকিস্তান যুদ্ধের জন্য তিনি আসেননি, তিনি এখন আসছেন। আগামী সেপ্টেম্বরে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশ নিতে সে দেশের অর্থমন্ত্রী আসছেন। কূটনৈতিক সূত্র বলছে বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। 2024 সালে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নতুন পররাষ্ট্রনীতি অনুসরণে মনোযোগ দেয় এই সরকার। নতুন নীতি অনুযায়ী বাংলাদেশ সব দেশের সঙ্গেই সম্পর্ক গুরুত্ব দিচ্ছে। যদি তাই হয় তাহলে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কটা তৈরি করেন। কেন পাসপোর্টে লেখা থাকবে যে ইসরায়েল বাদ দিয়ে সব দেশের জন্য প্রযোজ্য? সেই লেখাটাও তুলে দেন, সেই লেখাটা তুলে দিয়ে ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক করেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক একটা মাত্রাই সম্পর্ক ছিল যে তাদের দূতাবাস এখানে আছে, আমাদের দূতাবাস ওখানে আছে, সেই স্বাভাবিক একটা হাই হ্যালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটাকে আপনি অতি বন্ধুত্বের সম্পর্কের পর্যায়ে নিয়ে যাবেন যে পাকিস্তানে এমন কোনো সূর্যোদয় হয় না যে সূর্যোদয়ের সঙ্গে বোমা হামলা, বোমাবাজি, মানুষের মৃত্যুর ঘটনা ঘটে না। সেই সন্ত্রাসী জঙ্গি পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নয়ন করব, কূটনৈতিক সম্পর্ক জোরদার করব, বন্ধু বলে বুকে জড়িয়ে নেব। তারা বলবে যে আমার হারিয়ে যাওয়া, মেলায় হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছি। তারা পত্রিকায় লিখবে যে পূর্ব পাকিস্তান ফিরিয়ে আনতে হবে। এত কিছুর পরেও আমরা সেদিকে যাব, সে দেশের জাহাজ সরাসরি আমার দেশে আসবে। তাহলে একটা সময় তো এরকমও হবে যে যেমন অন অ্যারাইভেল ভিসার ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, যে বাংলাদেশের কূটনীতিকরা যাদের কূটনীতিক পাসপোর্ট রয়েছে, সেটা আমলা থেকে শুরু করে প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা পর্যন্ত, তারা যে কোনো সময় অন অ্যারাইভেল ভিসা পাবে। অর্থাৎ আগে থেকে তাদেরকে ভিসা নিতে হবে না। তারা পাকিস্তান বিমানবন্দরে গেলে সেখানে তাদের ভিসার সিল লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ নিশ্চিন্তে তারা যে কোনো সময় পাকিস্তানে যেতে পারবে। এর পেছনেও কিন্তু অনেকে আবার ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পান। অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে এই আলোচনাও করেন যে যখন তড়িঘড়ি করে দেশ থেকে চলে যেতে হবে কাউকে, তখন কোনো দেশের ভিসা না থাকলে অন অ্যারাইভেল ভিসার ব্যাপারটা যেহেতু পাকিস্তানে উন্মুক্ত করা হয়েছে, সেহেতু পাকিস্তানে চলে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে। সেই কারণেই কি এগুলো হচ্ছে? অনেক আলোচনা চতুর্দিকে, অনেকে অনেকভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে অনেক আলোচনা করছেন। হ্যাঁ, সরকারের সমালোচনা করতে গিয়ে অনেকে অনেক বেশি কথা বলবেন, অনেক বাজেভাবে কটূক্তি করবেন, ব্যঙ্গ করবেন, বিদ্রুপ করবেন। সেটা ঘটেই থাকে, বিভিন্ন সময়ে ঘটে থাকে। কিন্তু সরকারেরও তো সাবধানতা অবলম্বন করা উচিত। যখন আপনি ভারতীয় আগ্রাসন রুখার কথা বলছেন,
সেই সুযোগে কেউ কেউ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে ভারতের ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, সেদিকে আপনাকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের বেলাতেও এটা খেয়াল রাখতে হবে যে ৭১ সালে ৩০ লক্ষ শহীদ তাদের রক্ত দিয়েছিল এই পাকিস্তানি জানোয়ারদের হাতেই, যারা ৩০ লক্ষ আমার দেশের নাগরিককে মেরেছিল। তারপরে ১৬ই ডিসেম্বরে নতজানু হয়ে বাধ্য হয়ে তারা মানে স্যারেন্ডার করে চলে গিয়েছিল, চলে যেতে বাধ্য হয়েছিল। এই যে বাধ্য হওয়া, চলে যাওয়া, তার আগে ৫২তে আমার মুখের ভাষা, মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল। ঐতিহাসিক শত্রু যে আমার, তার সঙ্গে আমি কতটুকু বন্ধুত্ব করব, কতটুকু সৌজন্যতা রক্ষা না করলেই নয়, সেই ব্যাপারে আমার মনে হয় যে সরকারকে অতিমাত্রায় সচেতন হতে হবে। নতুবা এই সব কিছুই একদিন ইতিহাসে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আর ইতিহাসে সাক্ষ্য হয়ে দাঁড়ালে অনেক কিছুই হতে পারে, অনেক অনেক ঘটনা ঘটতে পারে। কারণ ইতিহাস কখনোই কাউকে দায় মুক্তি দেয় না। ইতিহাস হয়তো কখনো কখনো চুপ থাকে, কিন্তু ইতিহাস কোনো না কোনো দিন ঠিকঠাক মতো করে সব কিছু আদায় করে নেয়। গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার একটু 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 করে যেভাবে স্বৈরাচারী রূপ ধারণ করেছে, এবং স্বৈরাচারী রূপ ধারণ করার ক্ষেত্রে যে বিষয়গুলো চারিদিক থেকে কাজ করেছে, সহায়ক ভূমিকা পালন করেছে, যে ফ্যাসিস্ট হতে, আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্ট হতে ১৫ বছর, ১৫.৫ বছর তারা লাগিয়েছে, সেই রকম অবস্থায় যেতে আমরা যদি ১-১.৫ বছরের মধ্যেই আমাদের অবস্থান সেরকম করে ফেলি, আমরা যদি সমালোচনার সাগরে একেবারে নিক্ষিপ্ত হই, তাহলে বুঝতে হবে যে খুব একটা ভালো সময় যাচ্ছে না, কিংবা খুব একটা ভালোভাবে আমরা পথ চলতে পারছি না। এই ব্যাপারগুলো ভাবার লোক কি আদৌ আছে দেশে, সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।